বিরোধিতা করা হয়েছে, নুরুল ইসলাম চৌধুরী মুসলিম বলে তাকে ব্যবহার দেওয়া হয়নি। আজকে আজ আদিত্য চৌধুরী তুমি পেয়েছি, তোমাকে পাবে। তুমি 22 মাসের রেল মন্ত্রী হয়ে বহরমপুর লোকসভার কোন মুসলিম ছেলেকে একটা বি গ্রুপের চাকরিতে ঢুকিয়ে দিতে পেরেছ? তুমি ভোট চাইতে এসছো কোন অধিকারে? অধীর বাবুর যিনি বর্তমান বেড পার্টনার বা স্ত্রী অতসী চ্যাটার্জির সঙ্গে রাজনাথ সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিন গডকরি থেকে শুরু করে বিজেপির তাবর নেতাদের সঙ্গে দিল্লিতে তার মাখামাখি এবং এলাকার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের অন্যান্য স্তরীয় জনপ্রতিনিধি এবং এই এলাকার সর্বস্তরের সুধীবৃন্দ, আপনাদের সকলকে সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই। আমরা কয়েকটি কথা আজকে দেখতে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে 160টা সিটের, তার মধ্যে পশ্চিমবাংলার 42টা সিটের মধ্যে 3টে সিটের নির্বাচন হয়ে গেছে প্রথম ফেজে 19শে এপ্রিল। আগামীকাল 26শে এপ্রিল দ্বিতীয় ফেজ, কালকে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি দ্বিতীয় ফেজের। তারপরে আছে 7ই মে তৃতীয় ফেজ, আমাদের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্র এবং যোগীপুর কেন্দ্রে এবং মালদার 2টি কেন্দ্র, দক্ষিণ মালদা, উত্তর মালদা, 4টি লোকসভা কেন্দ্রের ভোট তৃতীয় ফেজে আছে। চতুর্থ ফেজে আমাদের বহরমপুর লোকসভার নির্বাচন, সেখানে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বীরভূমের 2টো সিট এবং বহরমপুর, এইসব সিটের ভোট চতুর্থ দফায় হবে 13ই মে। 7 দফার নির্বাচন হচ্ছে। এই লোকসভা নির্বাচনে অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ের অনেক সংকট। আগেই চেয়ারম্যান সাহেব বলে দিয়েছে যে আমাকে 7:30টার মধ্যে শেষ করতেই হবে। 7:35-এ বোধহয় এইসার আজান হবে, তারপরে পরেই আমাদের চেয়ারম্যান সাহেব বলবে, তারপরেই দেখা যাবে ইউসুফ পাঠান এখানে এসে উপস্থিত হবে। আমি ইউসুফ পাঠানের সঙ্গে ছিলাম রোড শোতে। সকালের দিকে আমাদের রেজিনগর বিধানসভার রামপাড়া 2, কাশীপুর, আদলবেড়িয়া 1, আদলবেড়িয়া 2 জিপিতে রোড শো করে বেলডাঙ্গায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করেছি ঝোলটা দিয়ে শুরু করে আমরা ভাবটা 2 অঞ্চল কভার করে আমি ইউসুফ পাঠানকে মাঠটার দিকে চলে যেতে বলে আমি এখানে এসেছি। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, 18তম লোকসভা নির্বাচন, মোদী আবার ক্ষমতায় আসবে না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, সেটা 4ঠা জুনের আগে নিশ্চিতভাবে কেউই বলতে পারবো না। মোদীরা বলছে 2021 সালে বিধানসভার টাইমে ওরা বলেছিল ইসকি বার 200 পার, কিন্তু 77-তে গিয়ে থেমে গিয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই 303টি আসন পেয়েছিল, আর ওদের জোট শরীরদের নিয়ে 353 নিয়ে তারা দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। তৃতীয়বারের জন্য হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন উপায় তারা খুঁজছে, বিভিন্ন ভাবে তারা ক্ষমতায় টিকে থাকার বা তৃতীয়বারের জন্য ভারতবর্ষের গদিতে থাকার চেষ্টা করছে। কিন্তু আমি এই এলাকার মানুষকে বলবো, এই বিজেপি দলটাকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিজেপি দলটা যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, সেকেন্ডবার ক্ষমতায় আসে, কাশ্মীরকে তারা কি করেছে এবং তৃতীয়বার ক্ষমতায় বসলে তাদের যে মিশন রাম মন্দির তারা সেটা প্রতিষ্ঠা করেছে অযোধ্যায়। এরপরেও তারা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা চালু রেখেছে
পাশাপাশি তারা সংবিধান চেঞ্জ করে ওয়ান ভোট ওয়ান নেশন করার চেষ্টা করছে। আরো তারা ভারতবর্ষের সংবিধানকে ধর্মনিরপেক্ষ দেশ সেটাকে আর রাখতে চাইছে না। তারা আগামী দিনে ক্ষমতায় আসলে বেশি মেজরিটি পেলে তো কাউকে তক্তা করবে না। তারা কিন্তু সেদিনকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াটাকে তারা হিন্দুস্থানে পরিণত করবে, সংবিধানটা তারা চেঞ্জ করবে। একইভাবে বলা যায় এই বহরমপুর লোকসভা আমার মনে পড়ছে 1994 সাল বেলডাঙ্গার তৎকালীন বিধায়ক প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী লোকসভায় কংগ্রেস দলের প্রার্থী হয়েছিল। আরে অধীর রঞ্জন চৌধুরী সেদিনকে কংগ্রেস দলে জয়েন করেছিল তবে 1989 সালে। তারপরে 1991 সালে নবগ্রাম বিধানসভায় মান্নান হোসেন লোকসভার প্রার্থী, আর নবগ্রাম বিধানসভায় অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী। ওই বলসন্ডার কাছে একটা গ্রাম আছে, শিডিউল কাস্টের সাঁওতালদের গ্রাম। সেই এলাকাতে অধীর চৌধুরীকে, মান্নান হোসেনকে সেদিনকে বামপন্থী সমর্থকরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার ছিল 1977 সালের 21শে জুন থেকে 2011 সালের 13ই মে পর্যন্ত 34.5 বছরের বাম জমানায় এই বিজেপির মতো তারাও হিন্দু মুসলমানের রাজনীতি করেছে। তারাও মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে 23.5 বছরের জ্যোতিবাবু, 11.5 বছরের কাছাকাছি বুদ্ধবাবু, তারাও ঠিক এখানে মুসলিমদের শুরু ভোট দিয়েছে। আর মুসলিমদেরকে নিপীড়ন, মিথ্যা কেসে ফাঁসানো, তাদের বাড়ি ঘর লুট করিয়ে দেওয়া, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার রাজনীতি 34 বছর ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চালিয়ে গেছে। আজকে আমরা এই কথা কেন বলছি? 1994 সালে কংগ্রেস দল আরএসপি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতি শুরু হয়েছিল। 1950 সালে সংবিধানের 26শে জানুয়ারি যখন ভারতবর্ষে সংবিধান 26শে জানুয়ারি প্রজাতন্ত্র স্বাধীনতা সংগ্রামী এই বহরমপুর সিটের দিলীপ চৌধুরী বারবার আরএসপি দলের কুদাল বেলচার প্রতীক নিয়ে সিপিএম তাদেরকে সাপোর্ট দিয়ে বারবার দিল্লিতে পাঠিয়েছে। তারা কোনো কাজ করত না, এলাকায় কোনো কাজ করার তাদের প্রয়োজন পড়ত না। ভোট আসতো আর সিপিএম পশ্চিমবাংলার ক্ষমতা ব্যবহার করে এখানকার পুলিশ প্রশাসন, এখানকার সিপিএম এর ক্যাডাররা আরএসপির প্রতীকে কুদাল বেলচায় ভোট দিয়ে বারবার এমপি করে দিলীপ চৌধুরীকে পাঠিয়েছে। একবার 1984 সালের 31শে অক্টোবর যখন ইন্দিরা গান্ধীর তার দেহরক্ষী সত্যবান সিং এর বিয়ান সিং এর গুলিতে মৃত্যু ঘটল। তারপরে দেখা গেল যে 1984 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর সে আরো 14 মাস ক্ষমতায় থাকতে পারত, মেজরিটিটা ছিল। কিন্তু রাজীব গান্ধী সেদিন নতুন করে আবার 1984 সালে লোকসভার একটা আকস্মিক নির্বাচন করে দিয়েছিল। সেই নির্বাচনে 42-এর মধ্যে 16টা লোকসভা সিট কংগ্রেস দল জিতেছিল 1984 সালে। তখন আমরা দেখেছিলাম প্রয়াত অতীশ চন্দ্র সিনহা এই বহরমপুর লোকসভায় 3700 ভোটে তিনি সাংসদ হয়েছিলেন। 3700 ভোটে 1984 সালে অতীশবাবু একবার কংগ্রেস দলের সাংসদ হয়েছিলেন। তারপরে আবার পরপর নির্বাচন আসলো। দিলীপ চৌধুরীর অবর্তমানে ননীগোপাল ভট্টাচার্য এমপি হলো। আকস্মিক মৃত্যু ঘটল ননীগোপাল ভট্টাচার্যের। 1994 সালে বাই ইলেকশন হলো। সেই বাই ইলেকশনে কংগ্রেস দল নুরুল ইসলাম দুজন ভোট প্রার্থী হয়েছে, একজন অধীর রঞ্জন চৌধুরী, আরেকজন আরএসএস নেতা ডাক্তার নির্মল সাহারা।
সেদিনকে কি বলেছিল? বহরমপুরে দাঁড়িয়ে বলেছিল অশিক্ষিত নুরুল চৌধুরী মুসলিম দাঙ্গাবাজ, তাকে বহরমপুরের লোক ভোট দিও না। সেদিন কংগ্রেসের এমএলএ ছিল, মারানি পাল কংগ্রেসের এমএলএ ছিল, অনিল চৌধুরী কংগ্রেস দলে ছিল। 1991 নির্বাচনে নবগ্রামে পরাজয় ঘটেছিল, তবুও তিনি তখন কংগ্রেস দল করত। 1994 সালের বাই ইলেকশনে তখন মাত্র 12 লক্ষর কিছু ভোট ছিল। এই 20 বছরে ভোটের সংখ্যা দাঁড়িয়েছে আজকের দিনে 17,79,796, অর্থাৎ প্রায় 6 লক্ষ বেশি ভোট বেড়েছে এই 20 বছরে। তখনকার সেই দিনে রেজিনগর বিধানসভা ছিল না। 1994 সালে দুর্গ কেতুগ্রাম যুক্ত ছিল। আমরা যখন নুরুল চৌধুরীর ভোট গণনায় বহরমপুর কমার্স কলেজে দেখলাম এত বিরোধিতা, মুসলিম বলে ভোট দেব না, বহরমপুরের মানুষরা একটা হয়ে সেদিন কংগ্রেসের প্রার্থী করে কালিদাস মার্কা কংগ্রেস এই 6টা বিধানসভায় বেলডাঙ্গা, নওদা, বহরমপুর, আরকান্দি, বড়ুয়ার, ভরতপুর 6টা বিধানসভায় এত বিরোধিতা সত্ত্বেও নুরুল চৌধুরী 2000 ভোটে আগিয়েছিল। কেতুগ্রামের গণনা কাটুয়াতে যখন ঢুকলো, মোবাইলের ফোনের কোনো বেলায় ছিল না, ল্যান্ড ফোন তাও ট্যাঙ্ক কল হতো। আমরা যখন কাটুয়ার খোঁজ নিলাম, দেখলাম যে 2000 ভোটে আগিয়ে থেকেও কেতুগ্রামে প্রমোদ দেশ মুখার্জি 34,000 লিড নিল। 2000কে মাইনাস করে 32,332 ভোটে নুরুল চৌধুরীকে পরাজয় ঘটালো এই বহরমপুরের সমাজের মানুষরা। আজকে আমরা বলতে চাই এলাকার মানুষকে, বেলডাঙ্গা বিধানসভা বিরোধিতা করা হয়েছে, নুরুল ইসলাম চৌধুরী মুসলিম বলে তাকে ভোট দেওয়া হয়নি। আজকে আজ অজিত চৌধুরী তুমি পেয়েছি, তোমাকে পাবে। বেলডাঙ্গার মানুষ নেবে, রেজিনগর বিধানসভার মানুষ নেবে, ভরতপুর বিধানসভার মানুষ নেবে। মুসলিম ভোটাররা তোমাদের যোগ্য জবাব দেবে। নির্মল শহরের শেষের নেতা আর অজিত চৌধুরী বকলমের বিজেপির বন্ধু। সেই বিজেপির বন্ধুকে একটিও ভোট না দেওয়ার আবেদন করবো এই এলাকার মানুষকে। 1994 সালে যে বিশ্বাসঘাতকতা নুরুল চৌধুরীর প্রতি করা হয়েছিল, আমাদের কাছে সুযোগ এসেছে, মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। বহরমপুরে পাঠিয়েছে 63%-এরও বেশি মুসলিম ভোট বহরমপুর লোকসভায়, 71% জঙ্গিপুরে, প্রায় 77%-78% মুর্শিদাবাদে, আর তখন 52% ছিল 1994 সালে, 48 ছিল হিন্দু ভোট, 52 ছিল ভোট। আজকের দিনে 63% মুসলিম ভোট, 11 লক্ষেরও বেশি মুসলিম ভোট, 6,48,000 হিন্দু ভোট। তারা বলছে বিজেপি জিতবে। এখানে কয়েকদিনের মধ্যে শক্তিপুরে যোগী আদিত্যনাথ আসছে, বহরমপুরে প্রধানমন্ত্রী আসছে, বহরমপুরে গৃহমন্ত্রী অমিত শাহ আসছে। বিজেপি নাকি মুসলিমরা অভির আর ইউসুফ পাঠানকে ভোট দেবে, আর হিন্দুরা একটা হয়ে আরএসএস এর নেতা নির্মল শাহকে ভোট দিয়ে তারা নাকি জিতবে বহরমপুর। আমি মুসলিম ভাইদের প্রকাশ্যই বলছি, 1994 এর বাদলাল মিয়ার ভোট কঠোরভাবে শাস্তি দিতে চাই। সেদিনকে মুসলিম বিরোধিতা করার উপযুক্ত শাস্তি দেওয়ার সময় আগামী 13 মে আসছে দিন। আপনারা কেউ ইউসুফ পাঠানের বাইরে একটিও ভোট দেবেন না। ঘাসফুল চিহ্নে ইউসুফ পাঠানকে আপনাদেরকে আগামী দিনে ভোট দিতে হবে, এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। 1994 সালে নুরুল চৌধুরীকে দাঙ্গাবাজ আখ্যা দেওয়ার যোগ্য জবাব আগামী 13 মে 63% মুসলিম ভোটকে আমি করজোড়ে আপিল করব। আপনারা এরপরেও যদি পরাজয় ঘটে আমাদের প্রার্থী
তাহলে আবার সেই 250 বছর আগে বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। তারপরে সিরাজদৌল্লা 1757 খ্রিস্টাব্দে 17 জুন কি ঘটেছিল আপনারা আমরা সবাই ইতিহাস জানি। তাই বলবো সেদিন সিরাজদৌল্লাকে লর্ড ক্লাইভ কিন্তু মানতে চাইনি, কিন্তু মির্জাফরের কুসন্তান মিলন গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর বিশ্বাসঘাতকতা করে সিরাজকে হত্যা করে দিয়েছিল। তাই আমরা বলবো 63% মুসলিম আপনারা সজাগ থাকবেন। আপনাদের মর্যাদা রক্ষার লড়াই, আপনাদের ইউসুফ পাঠানকে ভোট দিতে হবে। পরে যদি সে কোনো ভুল করে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, রবিউল আলম চৌধুরী আছে, আমরা আছি। আমাদের কলাপ ধরে সেই ভুলের সংশোধন আপনারা করতে পারবেন। অপশন দেওয়া হলো কোনো মতেই এই বেঈমান আদিত্য চৌধুরীকে আর RSS এর নেতা নির্মল সাহাকে কোনো ভোট দেওয়া যাবে না। ভোটটা দিতে হবে কিসের স্বার্থে? আমাদের শাসক দল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিসের লালস? বহরমপুরে প্রধানমন্ত্রী আসছে। যোগী আদিত্যনাথ কে তার রাজ্যে গরু পোষার দেয়, মুসলিম সম্প্রদায়েরা গরু ছাগল যারা বাড়িতে পোষে তাদেরকেও বিনা কারণে হত্যা করা হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে তাকে ভোটে দিতে হবে। তাদের অঙ্ক জানা নেই যে তাদের টোটাল ভোটটা এক জায়গায় করলেও তার ভোটের সংখ্যা কত। আর মুসলিমরা যদি তোমাদের মতো এরকম জবাব দেয় তাহলে তার ভোটের সংখ্যা কত? তাহলে অটোমেটিক 2.5 থেকে 3 লাখ ভোটে ইউসুফ পাঠান জিতবে। তারা এখানেও বলছে বিজেপি প্রার্থী জিতবে। মূর্খের মতো কথা বলছে, অঙ্ক না জেনে কথা বলছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু কোনো মতেই 13 মে বেলডাঙ্গার বিধানসভার মানুষ, আপনারা রেজিনগর বিধানসভার মানুষ, ভরতপুরের বিধানসভার আমি বিধায়ক, এখানে হাসানুজ্জামান বিধায়ক, রবি চৌধুরী রেজিনগরের বিধায়ক, কিন্তু এই নির্বাচনে আমরা একটা আছি। এই নির্বাচনে আমরা রবি চৌধুরী যে বলবে, হুমায়ুন কবির তাই শুনবে, হাসানুজ্জামান যে ডাক দেবে তাই আমি আজকে দেবকুণ্ডতে আপনাদের হাসানুজ্জামানের ডাকে মিটিং করতে এসেছি। কাজে পরিষ্কার কথা, এদের উপযুক্ত শাস্তি 1994 সালে নুরু চৌধুরীর সঙ্গে যে ব্যবহার বহরমপুর এর মানুষ করেছিল তার যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু 13 মে আমাদের সামনে চলে এসেছে। তাই আপনারা কোন রকম কোনো ভুল ত্রুটি করবেন না। আমরা বলছি ওরা যতই প্ররোচনা দেন, যতই মিথ্যা অঙ্ক ভাসিয়ে দেয়, যতই একটা করুক, হিন্দু ভোট কোনো যায় আসে না। আমরা যে ভোট পোল হবে 82% যদি অ্যাভারেজ পোল হয় তাহলে সেই ভোটের সংখ্যা মুসলিম ভোটের সংখ্যায় 9,20,000-এ পৌঁছাবে 82% পোল হলে। আর যে হিন্দু ভোট আছে সেই হিন্দু ভোটের যদি 80% পোল হয় তার সংখ্যা গিয়ে দাঁড়াবে 5,60,000। 9,20,000 বেশি না 5,60,000 বেশি? এরা মহাফেরে পড়ে গিয়েছে। এতদিন 5 বার লোকসভার সাংসদ, যেখানে যা করুক হিন্দুদের দাতা হিসাবে তিনি মুসলিমদের মাদ্রাসায় এসে কোথাও 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে প্রস্রাব ফিরে আবার মাথায় টুপি দিয়ে দুটো দোয়া মুখস্থ করে হিন্দুদের টুপি পরিয়ে মুসলিমদেরকে টুপি পরিয়ে ভোট নিয়ে 5 বারের সাংসদ হয়েছে। এবার তোমার জুয়ো চুরি ধরা পড়ে গিয়েছে। এবার তোমাদের যতই একটা হয় সেই পার্সেন্টেজ গিয়ে পোল হওয়ার সংখ্যা দাঁড়াবে 5,60,000। আর আমরা যদি একটা নাও হই আমাদের মুসলিম ভোটের পোল সংখ্যা হবে 9,20,000। আমি শতকরা 20%, 20টা 25টা ভোট, কিছু কিছু ভুইফোর লোক আছে
কিছু কিছু চাটুকার লোক আছে, এখানকার এমএলএ কিছু নেতা আছে, তারা হয়তো অধীর চৌধুরীকে ভোট দেবে। আমি শতকরা 30টা ভোট যদি দেয়, 9 লক্ষ ভোটের ভেতরে 3 9 7 8 2 লক্ষ 70, আর 5 লক্ষ 60-এর মধ্যে 4.5 লক্ষ নির্মল সাহা পাবে, 1 লক্ষ হিন্দু ভোট পাবে, আর 2 লক্ষ 70 দিলে 3 লক্ষ 70-তে অধীর চৌধুরীর ঠাঁই হবে দ্বিতীয় স্থানে। আর 2 লক্ষ 70 না দিলে আমরা 2021 সালে 7টা বিধানসভায়, বহরমপুরটা আমরা হেরেছিলাম, 6টা বিধানসভায় জিতেছিলাম। এখানে বোধহয় 54,000 ভোটে হাসান জিতেছিল। 8 ভোটের মার্জিনে রেখে এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জিকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে ভোট ছিল। তখন এই লোকসভায় টোটাল ভোট ছিল 1 লক্ষ কম, 16,80,000। এখন 17,79,796। 2021-এর সঙ্গে 1 লক্ষ বেড়েছে। তখন ভোট পোল হয়েছিল 4,68,000। তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে 6,81,000। বিজেপির প্রাপ্ত ভোট 4,27,000। কংগ্রেসের প্রাপ্ত ভোট 7টা বিধানসভায় 1,98,700। তাহলে আপনারা বুঝুন যে অধীর চৌধুরীর স্থান কোথায় হবে। আনাচে কানাচে গল্প করে বেড়াচ্ছে, 5 বার জিতেছে, এবারও 6 বার জিতবে, ডবল হ্যাট্রিক করবে। কোন অঙ্কেই অধীর চৌধুরী সেকেন্ড পজিশনে আসতে পারবে না, থার্ড পজিশনে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি অঙ্কের বেশি কাঁচা না হই, আমার পলিটিক্যাল ক্যারিয়ার 42 বছরে, আমার হিসেব নিকাশ যদি কোনো কারণে ভুল না হয়, আমি দেখিয়ে দেব 4ঠা জুন বহরমপুরের গণনা কেন্দ্র থেকে আপনারা দেখতে পাবেন অধীর চৌধুরী পিছন দিক থেকে ফার্স্ট হবে, ফার্স্ট হবে, সামনের দিক থেকে ফার্স্ট হবে। খালি আপনাদের মূল্যবান ভোট ভুলেও আপনারা কেউ নির্মল সাহকে দেওয়ার তো প্রশ্নই আসে না। অধীর চৌধুরীকেও আর ভুলেও ভোট দেওয়া যাবে না। অধীর বাবুকে আমরা দেখেছি অনেক চালাকি করতে। অধীর বাবুর বর্তমান যিনি বেড পার্টনার, তার নাম অতসী চ্যাটার্জি। অধীর বাবু বিরোধী দলের নেতা, কংগ্রেস দলের বিরোধী দলের নেতা হতে গেলে লোকসভায় হোক আর বিধানসভায় হোক 10% মেম্বার থাকা চাই। 543টা আর 43-এর অর্ধেক আরো 5টা ধরেন, 5টা ধরলে 55টা। বর্তমানে 2000 লোকসভায় জিতে বিরোধী দলের মর্যাদা কেন পেল? অধীর বাবুর যিনি বর্তমান বেড পার্টনার বা স্ত্রী অতসী চ্যাটার্জির সঙ্গে রাজনাথ সিং থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, নীতিন গডকরি থেকে শুরু করে বিজেপির তাবর নেতাদের সঙ্গে দিল্লিতে তার মাখামাখি এবং ভালো সম্পর্ক। আমার এই যে যোগী আদিত্যনাথ আসছে, এ আবার ইউপিতে গিয়েও যোগী আদিত্যনাথের সাথে ডিনার করে, আর এখানে এসে মাদ্রাসার জালসাতে টুপি পরে কোরআনের আয়াত বলে। এই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর পলিটিক্যাল ক্যারেক্টার। মিথ্যাবাদী, বহু চালাকি করেছে 1999 সাল থেকে এই 2024 সালের নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত। আপনারা বলুন, লোকসভার নেতা হয়ে বারবার তিনি দিল্লিতে বসে থেকেছে, এখানকার বিপদে আপদে। 10 বছর মনমোহন সিং এর সরকার ছিল। 2004 সালে ইউপিএ 1 সরকারের নেতৃত্ব দিয়েছিল ডক্টর মনমোহন সিং। সেবারে তিনি মন্ত্রিসভায় চান্স পাননি। দ্বিতীয়বারে যখন মনমোহন সিং আবার প্রধানমন্ত্রী হলো, 28 অক্টোবর 2012 রেলের প্রতিমন্ত্রী হয়েছিল। এই যে আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে রেলের আন্ডার পাস করার কথা, রেলের চাকরি দিতে পারত। মানুষের ভোটে আশীর্বাদে বারবার 5 বার সাংসদ হয়েছে। আপনারা জিজ্ঞেস করবেন না, তুমি 22 মাসের রেল মন্ত্রী হয়ে বহরমপুর লোকসভার কোন মুসলিম ছেলেকে একটা
বি গ্রুপের চাকরিতে ঢুকিয়ে দিতে পেরেছ, তুমি ভোট চাইতে কোন অধিকার? শুধু মিথ্যার ভুলগারি আর মিথ্যা কথা আর চালাকি করে হিন্দুদের কাছে গিয়ে বলবে যে আমি তোমাদের মসিয়া, হিন্দুদের কাছে গিয়ে বলবে আমি তোমাদের মসিয়া, তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে তোমাদের সমস্ত জাতটাকেই মেরে তুলিয়ে দিবে। 70% মুসলিম মেজরিটি জেলায় মুর্শিদাবাদ, শক্তিপুরে যাবে 50-50%। প্রতিনিয়তই এই কিছুদিন আগে 14 এপ্রিল পয়লা বৈশাখ বিনা কারণে আগে কামনগর টিভিটা বেলডাঙ্গা চৌধুরী বারবার এমএলএ হয়েছে, তার আগে তিমির ভাদুরী হয়েছে, তার আগে গোলাম কিবরিয়া সাহেব হয়েছে 2001 সালে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, সেখানে হঠাৎ করে পয়লা বৈশাখ এই নির্মল সাদের মদতে বহরমপুরের বিধায়ক সুব্রত মধ্য বিজেপির তার উস্কানিমূলক কথাবার্তায় নেতৃত্বে একটা মসজিদকে আক্রান্ত করলো, মসজিদকে ভেঙে দিল। সেখানে একটু সংখ্যায় কম মুসলিম, পাশে অন্যান্য অঞ্চলে মেজরিটি, কিন্তু এই অঞ্চলে কম, তাই সেখানে কামনগর কাজীপাড়া গ্রামে হঠাৎ করে মগরবের নামাজ পড়ছে, সেই সময় 50টা ছেলে দিয়ে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নামাজ ভঙ্গ করে দিয়ে কয়েকজন মুসলিম যখন বেরিয়ে বলল ভাই তোমরা এখানে কেন ওটা করছো, বলে তোমরা হিন্দু হবে না, সেই মসজিদকে ভেঙে দিল। সেই মসজিদের ভেঙে মদত দিচ্ছে কারা? বিজেপি সরাসরি মদত দিচ্ছে, আর ভিতর থেকে অধীর চৌধুরী কোয়েল দিচ্ছে, মদত দিচ্ছে যে ঠিক করেছো, মসজিদ ভেঙেছো। কাজে এবার হাটে মামা হারিয়ে গিয়েছে। সেই বলে না যে কখনো কখনো বউকেও মা বলে ডাকে, পাগলা হয়ে যায়। অধীর বাবু এখন কখনো কখনো দেখবে কেউ যদি বলছে যে অধীর চৌধুরী গোড়া, তো তাকে তেড়ে মারতে যাচ্ছে। হসপিটালে গিয়ে রামনগরের ইনজিওর পার্সনকে মেডিকেল কলেজে দেখতে গেল, বিজেপির সঙ্গে চোরে চোরে মাত্রতো ভাই হলেও ওপেন সেখানে সাকারাম সরকারের সঙ্গে অধীর চৌধুরীর ধাক্কা থাকতে হলো। আমরা সব নাটক দেখছি, কাজে আমি নিশ্চিত জানি যে 13ই মে ইউসুফ পাঠান শুধু জিতবে না, 2 লক্ষর বেশি মার্জিন নিয়ে জিতবে। কাজে আপনাদের এই ভোটটা আমি আপনাদের কাছে আবদার করে বলবো, বিনয়ের সঙ্গে বলবো, অনুরোধ করে বলবো, কোনো মতেই ভুল করা যাবে না। ইউসুফ পাঠানের যে প্রোগ্রাম হবে, আমরা 29 এপ্রিল জানতে পারবো ইউসুফ পাঠান কত নম্বরে থাকবে। কারণ এখন পর্যন্ত যা দেখছি অফিসিয়ালি প্রার্থী 3 জন, আনঅফিসিয়ালি অনেক ছুটবে, নির্দল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে গেছে প্রায় 16-17 জন। স্কুটিনিতে কটা টিকবে? 26 তারিখে স্কুটিনি আছে, তারপরে সিম্বল অ্যালটমেন্টের ডেট আছে, তারপরে কার কত নম্বর বোতাম হবে। যদি 16 উপরে ক্যান্ডিডেট হয় আবার ডবল মেশিন হবে, সেটাও মহিলাদের কাছে বেশি করে বোঝাতে হবে। আমাদের বাড়ির মা বোনেরা 500 টাকার লক্ষ্মীর ভান্ডারটা আবার এই এপ্রিল মাস থেকে মমতা ব্যানার্জি 1000 টাকা করে দিয়েছে। আর ওবিসি এবং শিডিউল কাস্টের 1000 টাকা দিতে ছিল 1200 টাকা করে দিয়েছে। এছাড়াও তো বিভিন্ন রকম সবুজ সাথী থেকে শুরু করে দেওয়া যাবে না। ভোট দিতে হবে ইউসুফ পাঠানকে, খুবই ভালো ছেলে, স্বচ্ছা মুসলমান। এই সন্ধ্যাবেলাতেও যখন মগরবের আজান দিয়ে দিল, আমি পাশেই ছিলাম জিপের, সঙ্গে সঙ্গে আমাকে বলছে হুমায়ুন ভাই রুকিয়ে মসজিদ কা হ্যায় मैं নামাজ পড়নে যাऊंगा। এই হচ্ছে ইউসুফ পাঠান, একটা স্বচ্ছা মুসলমান। শুধু মুসলমান হলেই হবে না, দারু খাওয়া মুসলমানও আছে, গাঁজা খাওয়া মুসলমানও আছে, হিরোইন খাওয়া মুসলমানও আছে, কিন্তু
কিন্তু ইউসুফ ভাই সচ্চা মুসলমান। ওর পিতাজি একটা ইমাম ছিল। ও সেদিন আমাকে হোটেলে বলছিল যে আমরা দুই ভাই, আমি 12 বছর বয়স থেকে মসজিদ ছাড় দিতাম, আমার পিতাজি ইমামতি করতে করতে আল্লাহর কি মেহেরবানি ক্রিকেট খেলতে গেলাম। দুই ভাইয়ে ক্রিকেট খেলে আজকে বিশ্বের বাজারে আমাদের নাম হয়েছে। এখনো আমার আব্বা ইমামতি করতে চায়, কিন্তু আমরা নামাজ পড়তে বলি আর থাকি। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। কাজে এইরকম বিরল লোক, এত পয়সাওয়ালা লোক ক্রিকেট খেলে ওর হোয়াইট মানি আছে, আমি দেখেছি মানে অনলাইনে 248 কোটি টাকা ওর হোয়াইট মানি আছে। ওর ভাই ইরফান পাঠানের আরো বেশি। কাজে আমি বলবো এর কোনো লোভ নাই, লালসা নাই, এ শুধু বহরমপুর লোকসভার মানুষের জন্য কাজ করবে। আর অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে আমাদের ভোট নিয়ে শুধু মিথ্যাচারী করেছে, সে তার যোগ্য জবাব দেওয়ার আহ্বান রেখে আগামী 13ই মে ইউসুফ পাঠানকে দুহাত তুলে দোয়া করে বোতাম টিপে তার পক্ষে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের